শেষ করেন আজকে রাতটা আমার খুব ভালো ঘুম হবে আলহামদুলিল্লাহ। আপনাদেরও ঘুম ভালো করার মতন মন ভালো করার মতন আরো একটা সংবাদ নিয়ে আসছি দর্শক। উই আর ফোকাস। বাংলাদেশের মানুষের জন্য খুবই জরুরি। নেতা বানাবো রে তোরে নেতা বানাবো। গতকালকে আইসা একটা রাস্তা খুঁজে পাইছে, উনি এমন ভাবে ডিজাইন করছে যে ডিজাইনের মধ্যে আপনাদেরকে আসতেই হবে নতুন বাংলাদেশের জন্য। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আমাদেরকে মাছ পথে মাছ দরিয়ায় ফিলাতিয়া চলে যাবে, জাহাজটা ওনার হাতে। উনি হচ্ছে এখন বাংলাদেশ জাহাজের ক্যাপ্টেন। ভাগাভাগি, লুটপাট, দুর্নীতি, খুনাখুনি, হানাহানি কিচ্ছু থাকবে না, এটা আপনারা বিশ্বাস রাখেন। 30 কোটি, 35 কোটি, 40 কোটি, 100 কোটি বিএনপির নমিনেশন বাণিজ্য ওঠানামা করছে। তারেক রহমানের এখন কয়েকটা বাণিজ্য। সমস্ত জল্পনা কল্পনার অবসান বাংলাদেশকে তার মঞ্জিলে মকসুদে নিয়ে যাচ্ছে। দর্শক, সমস্ত সন্দেহ সংশয় কেটে গেছে। অসাধারণ খেলা, মুহূর্তেই সফলতা। শেখ হাসিনাকে ভারত থেকে রাশিয়া পাঠিয়ে দেওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে। বিষয়গুলো আলোচনা করছে ভারতীয় মিডিয়াগুলা হঠাৎ করে কেন শেখ হাসিনার বিরুদ্ধে ইউটার্ন নিচ্ছে। দ্বিতীয় ধাপের সারপ্রাইজ শুরু হয়ে গেছে, জনগণকে তাক লাগিয়ে দিচ্ছে। অকল্পনীয় ঘটনা, বাংলাদেশে এটা কেউ ঘটাতে পারেনি। এদিকে এবার খালেদা জিয়া মৃত্যুর মূল ভিডিও ফুটেজ প্রকাশ্যে আসে। নতুন চাঞ্চল্যকর তথ্য ফাঁস হয়, অনেকের মুখোশ উন্মোচন হয় আজকে। দর্শক, রাজনীতিতে নতুন চমক দেখাচ্ছে ডক্টর ইউনূস। যতই বলছি ততই যেন কম হয়ে যাচ্ছে তার প্রশংসা। হ্যাঁ দর্শক, রাজনীতির এমনই কিছু গুরুত্বপূর্ণ অংশ আজকে আপনাদেরকে দেখিয়ে দেব, যেটা দেখলে অবশ্যই আপনারা রীতিমতো অবাক হবেন। ডক্টর মোহাম্মদ ইউনূস এমনই চমক কিভাবে করছে। হ্যাঁ দর্শক, কিছু অংশ ইতিমধ্যে আপনারা দেখেছেন, আরো কিছু গুরুত্বপূর্ণ ভিডিও আমাদের হাতে রয়েছে, সেগুলো তুলে ধরার আগে অনুরোধ করব যারা এখন পর্যন্ত ভিডিওটিতে একটি লাইক দেননি, অতি শীঘ্র ভিডিওটিতে একটি লাইক দিন, এবং যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। চলুন আগে ভিডিওগুলো একে একে দেখে আসি। একাত্তরের কথাটা আবার সামনে তুলে ধরা হইল, আবার পিছনে চলে গেলাম আমরা। এই 71-এই আমরা আটকে আছি ভাই, গত 54 বছর, 55 বছর হয়ে যাচ্ছে। এই আর কয়েকদিন পরেই 55 বছর হয়ে যাবে। আমরা এই 55 বছর ওই 71-এর বর্ষির মধ্যেই আটকে আছি, আর আগে বাড়তে পারতাছি না। ওইখানেই বারবার ঘুইরা যাইতে হইতাছে। এইটার একটা ফয়সালা হওয়া উচিত ভাই। হ্যাঁ, তারেক রহমান সাহেবকে ধন্যবাদ দেই এই জন্য যে উনি কিন্তু কোনো লুকোচুরি করে নাই, সোজাসুজি বলছে 71-এর অপরাধে যারা জড়িত ছিল, যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল, গণহত্যার সাথে, তাদের বিচার হইতে হবে। উনি যে দিক নির্দেশন দিয়ে দিল ওনার কর্মীদেরকে, এই কথাটাই তো বলতো ফজলুর রহমান সাহেব, একটু আগে থেকে বলা শুরু করে দিয়েছিল। কিন্তু ওই একই কথা তো শুনলেন মিস্টার তারেক রহমানের কাছ থেকে আপনারা। মূল কথাটা তো উনি বইলা দিল 71-এর রাজাকারদের বিচার হইতে হবে। কেন এই কথাটা বলছে? শুধু এবার কেয়ার হাসপাতাল থেকে চোখ সরাইবার জন্য না, এরকম কিছু না। এটার বলার পিছনে ভাই মহৎ একটা উদ্দেশ্য আছে। এই উদ্দেশ্যটা কি জানেন? নির্বাচনের তরি পার হওয়া। নির্বাচনটাকে সহজ করে নিল উনি ওনার দলের জন্য। নির্বাচন কমিশনার বলছে আই এম রেডি। কি করবেন? নির্বাচন। ওকে, আসেন, এখন নির্বাচন তো ভাই দিয়ে দিবে, তফসিল ঘোষণা করবে 11 তারিখে। 10 তারিখে বিটিভি যাবে, রেকর্ড হবে, সব ভাষণ রেকর্ড হইয়া সামনে প্রচার করে দিবে। তার মানে নির্বাচন শুরু হয়ে গেল। আর নির্বাচন শুরু হওয়া মানে কি জানেন? ওই যে গর্ভবতী মার পেইন আরম্ভ হয় না, পেটের ব্যথা, ঠিক সেই ব্যথাটা শুরু হবে। কারণ বাংলাদেশ নতুন একটা বাংলাদেশ জন্ম দিতে যাচ্ছে। আর ওই বাংলাদেশটা কি 71 থেকে বিচ্ছিন্ন? একদমই না। যারা ওই 71-কে টেনে আনতেছেন ভাই, তাদেরকে আমি শুধু একটি কথা বলবো, আপনারা বলেন, বলতে থাকেন, জনগণই বিচার করবে, জনগণই ফয়সালা করবে। এখনই সময় ফয়সালা করার যে আমরা কি সেই অতীত 71 নিয়েই থাকবো, আমরা কি বিভাজনের রাজনীতি নিয়েই থাকবো, দুইটা ভাগ হয়ে থাকবো সারা জীবন, যেভাবে গত 54 বছর মানে 55 বছর আমরা ছিলাম, সেভাবেই কি থাকবো? আমরা কি ওই 71 নিয়েই থাকবো? বারবার খালি পিছনের দিকেই যাব, সামনে যাবো না ভাই? সামনে যাইতে হবে তো। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার বলছে না পিছনে যাওয়ার কোনো ক্ষমতা নাই, কোনো রাস্তা খোলা নাই তো পিছনে যাওয়ার, সামনেই যাইতে হবে। উনি এমন ভাবে ডিজাইন করছে যে ডিজাইনের মধ্যে আপনাদেরকে আসতেই হবে নতুন বাংলাদেশের জন্য। কোনো উপায় নাই। আপনারা যারা এখন ওই 71 রাজাকার বিভাজনের রাজনীতি, ওই পুরনো রাজনীতি সামনে তুইলা ধরতেছেন, এটার সমস্ত দায় দায়িত্ব কাদের উপরে জানেন? ভোটারের উপরে। ভোটাররা কি সিদ্ধান্ত নিবে তারাই বুঝবে।
আগামী নির্বাচনের মধ্যে দিয়ে বুঝাই দিতে হবে যে আমরা 71 আর 24 এইসব নিয়েই থাকুম, নাকি নতুন একটা বাংলাদেশ গড়ুম। এই নির্বাচনেই আমরা ক্লিয়ার হয়ে যাবো। দেখেন ভাই ব্রাদার, কারা জিতবে কারা জিতবে না এটা কিন্তু আমরা টের পাচ্ছি ভিতরে ভিতরে, আর টের পাচ্ছি বলেই আমরা অস্থির হয়ে উঠছি। ভাই, ক্ষমতা কে ছাড়তে চায়? কেউ ছাড়তে চায় না। ধরেন আমি একটা লটারির টিকিট কিনছি 1 কোটি টাকার, 10 টাকা দিয়ে কিনছিলাম, 1 কোটি টাকা পেয়ে গেছি। পেপারে দেখলাম, হ্যাঁ আমি পাইছি, আমার নাম আছে, নাম্বার আছে, কিন্তু এখন আমি টিকিটটা খুঁজা পাইতাছি না। সেই লটারির টিকিট আর খুঁজেই পাইতাছি না। আমি যতই চিৎকার করি আমাকে দিবে? ওনারা কি আমার মুখের কথা বিশ্বাস করে 1 কোটি টাকা দিয়ে দিবে? আমাকে প্রমাণ দিতে হবে তো। তার মানে আমি টিকিটটা হারায় ফেলাইছি, এখন আমার মাথা খারাপ। আমি দেখতেছিলাম ক্ষমতাটা আমার হাতে, একদম হাতে, চেয়ারে আমি বসুম, ওই টাইমই আইসা কই থেকে জানি ভেজাল লাগাই দিল ডক্টর ইউনূস স্যার। এমন এমন কিছু কমিশনার তৈরি করলো, যে কমিশনগুলা এমন এমন রিপোর্ট দিল, যে রিপোর্টের মাধ্যমে আমরা বুঝে নিলাম, হায় হায় পিলখানার হত্যাকাণ্ড হয়েছে কিভাবে, আবার 24-এর হত্যাকাণ্ড হয়েছে কিভাবে। এই যে হত্যাকাণ্ড হইলো, এই যে 57 জন অফিসার পৃথিবী থেকে বিদায় হইলো, ওনারা শহীদ হইলো, ওনাদের কথা কেউ কি অতীতে বলছে? বলে নাই। এই যে অপরাধ বিচার ট্রাইব্যুনালে যে রায়টা হইলো, এই রায়টা কি কেউ আনতে পারছিল অতীতে? কেউ আনতে পারবে আপনাদের মনে হয়? আনতে পারবেন না। ডক্টর ইউনূস স্যার কি কইরা যাইতে হবে? ডক্টর ইউনূস স্যার যা যা লাগবে তা তা কইরা তারপরে ক্ষমতা দিবে। আপনারা নিশ্চয়ই আমার সাথে একমত হবেন, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আমাদেরকে মাছ পথে, মাছ দরিয়ায় ফেলাথিয়া চলে যাবে? নিশ্চয়ই না। আমাদেরকে একটা কিনারা ওনাকে ভিড়াইতে হবে, জাহাজটা ওনার হাতে। উনি হচ্ছে এখন বাংলাদেশ জাহাজের ক্যাপ্টেন, আর এই ক্যাপ্টেন মাছ সমুদ্রের মধ্যে জাহাজ ফালায় দিয়ে ভাইগা যাবে? এটা কি হইতে পারে? না। উনি এই জাহাজ এমন একটা জায়গায় ভিড়াই দিবে যেখান থেকে নতুন বাংলাদেশ শুরু হবে। এটা ওনাকে করতে হবে। কারণ কি জানেন? ওনার সারা জীবনের কেরিয়ার, উনি সারা জীবন যা কিছু অর্জন করছে, তার সমাপ্তি কোথায় হবে জানেন? এই বাংলাদেশকে একটা সুন্দর পথ দেখাইতে পারলে। আর এই সুন্দর পথ যদি না দেখাই দিয়ে যেতে পারে, সুন্দর একটা নির্বাচন যদি না করে দিয়ে যেতে পারে, তাহলে ওনার সারা জীবনের কেরিয়ার যা কিছু অর্জন করছে সব কিছু ধুলায় মিশায়া যাবে। এটা কি উনি হইতে দিতে পারে? হইতে দিতে পারে না। উনার কাজটা উনি করেই যাবে, এইটুক ভরসা আপনারা রাখেন। আর আগামীতে কারা নির্বাচিত হয়ে আইসা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের স্বপ্নটাকে কাঁধে নিয়ে, আমাদেরকে সঙ্গে নিয়ে সামনে আগায় যেতে পারবে, তাদের হাতেই ক্ষমতা যাবে। এটা আপনারা বিশ্বাস রাখেন। উপরওয়ালা ওই সিস্টেমই করে দিবে, এমন ভাবেই উপরওয়ালা ডিজাইন করে দিবে, আপনারা কেউ কিচ্ছু বুঝতে পারবেন না। দেখবেন আপনারা নির্বাচনের পরদিন সকালবেলা একটি নতুন বাংলাদেশ, যে নতুন বাংলাদেশে থাকবে না ভাই 71 নিয়ে ভেদাভেদ, থাকবে না ভাই বিভাজনের রাজনীতি, ভাগাভাগি, লুটপাট, দুর্নীতি, খুনাখুনি, হানাহানি, কিচ্ছু থাকবে না। এটা আপনারা বিশ্বাস রাখেন। জামাতের দ্বিতীয় ধাপের সারপ্রাইজ শুরু হয়ে গেছে। জনগণের মধ্যে জামাত নিয়ে তোলপাড়। ক্ষমতায় আসার আগেই জামাত জনগণের উদ্দেশ্যে জনগণকে তাক লাগিয়ে দিচ্ছে। জনগণ জামাতকে বেছে নিতে বাধ্য হচ্ছে, অটো জামাতকে পছন্দ করছে। যে না, যারা এতদিন জামাতকে দেখতে পারতো না তারাও বলবে যে না, জামাতকেই দেখবো, জামাতকেই ভোট দিব। জামাতের কাছে অটো যাবে, যারা গালি দিত তারাও যাবে। এই সারপ্রাইজিং রাজনীতি করছে জামাত। অকল্পনীয় ঘটনা, বাংলাদেশে এটা কেউ ঘটাতে পারেনি। নজিরবিহীন পদক্ষেপ নিচ্ছে জামাত। জনতার ইশতেহার। দর্শক, এর আগে তো জামাত জাতীয় সরকারের ঘোষণা দিয়েছে, এবার ইশতেহার তৈরিতে জনতার মতামত নেবে জামাত। এটা জামাতের একটা সারপ্রাইজিং সিদ্ধান্ত শুরু হয়ে গেছে। জামাতের ইশতেহার তৈরি করবে জনগণ। জনগণ যা চায় ওইটাই জামাত। জামাতের ডিসিশন মেকিং জনগণের পার্টিসিপেশন থাকবে। জামাত তো এখানে গণভোটের মাধ্যমে ডিরেক্ট ডেমোক্রেসির পক্ষে তাদের অবস্থান জানিয়ে দিয়েছে। গণভোট হচ্ছে, সংবিধানে গণভোট ফিরে আসছে। দিস ইজ ডিরেক্ট ডেমোক্রেসি, প্রত্যেক জনগণ এমপি। আর এখন যেটা হচ্ছে যে সাধারণ জনগণ জামাতের নির্বাহী পরিষদের সদস্য। ইশতেহার তৈরির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সাধারণত মতামত দেয়, চূড়ান্তভাবে ইশতেহারটা প্রিন্ট করে ফাইনালাইজ করে অবশ্যই কোনো একটা বডি। কিন্তু মজলিসে শুরা, নির্বাহী পরিষদ, তারা তো বেসিক্যালি মতামত দেয়, আর ফাইনাল ড্রাফটটা আমির সেক্রেটারি মিলে সব নির্বাহী পরিষদের সব সদস্যরা ওখানে থাকেন না। নির্বাহী পরিষদের বেশিরভাগ সদস্য জাস্ট মতামত দেন। আর একদম চূড়ান্তভাবে মূলত জামাতের যে সাংগঠনিক কাঠামো সেটা হচ্ছে আমিরের সিগনেচারটাই ফাইনাল। তো এখন যেটা দাঁড়িয়েছে যে সাধারণ জনগণ, আপনি রিক্সা চালান, ভ্যান চালান, আপনি জামাতের সমালোচক, অনলাইন অ্যাক্টিভিস্ট,
অথবা জামাতের সব সমর্থক, আপনি এখন জামাতের নির্বাহী পরিষদ সদস্য, আপনি এখন জামাতের মজলিস শুরা সদস্য, কর্মপরিষদ সদস্য, কারণ আপনি জামাতের ইশতেহারে মতামত দিবেন এবং এই মতামতটা হবে ট্রান্সপারেন্ট, প্রকাশ্য। এমন না যে মতামত দিয়েছে, অধিকাংশ জনগণ একটা বিষয় দাবি করেছে, তো জামাত এটা ধামাচাপা দিয়ে তাদের পছন্দ মতো একটা বিষয় ঢুকিয়ে দিয়েছে। না, মতামতটা হবে ট্রান্সপারেন্ট। কোন জনগণ, কত পার্সেন্ট জনগণ কি মতামত দিয়েছে, কি চেয়েছে, এটা সবাই দেখতে পাবে। আর জামাত সেটা গ্রহণ করতে বাধ্য হবে। এর মানে আপনি মতামত দিলে, আপনার মতামত যদি যৌক্তিক হয় এবং অধিকাংশ মানুষ যদি সেই মতামত দেয়, বিপুল সংখ্যক মানুষ যদি সেই মতামত দেয়, সেটা কায়েম হবে, জামাত সেটা গ্রহণ করতে বাধ্য হবে। তাহলে জামাত রাজনীতিটাকে কোন জায়গায় নিয়ে এসেছে দেখছেন? আপনাকে বানাচ্ছে জামাত অ্যাজ ইফ নির্বাহী পরিষদ সদস্য, মিনিমাম মজলিস শুরা সদস্য। কারণ মজলিস শুরা সদস্যরা জামাতে জাস্ট কিছু মতামত, যদিও অধিকাংশ মজলিস শুরা সদস্য কোনো জীবনে কোনো মতামত, কোনো পরামর্শ দেন নাই, কোনো সুরা, কোনো পরামর্শ দেন নাই, ওই চুপচাপ বসে থাকেন অধিকাংশ। নাম কাওয়াস্ত মজলিস শুরা, আসলে তিনি কোনো পরামর্শ দেন না। তার কাছে ওইভাবে জামাত দেওয়ার সুযোগ আছে, কিন্তু আলাদাভাবে জিজ্ঞেস করেন না, তিনিও দেন না। মনে করেন যে একজন জামাত নেতা, আমি নাম বলতে পারি, এরকম শত শত আছে, 40 বছর যাবত জামাতের মজলিস শুরা সদস্য, জীবনে জামাতকে কোনো পরামর্শ দেন নাই। জামাত যা বলবে ওইটা সামিয়ে নাও তা না। কিন্তু এখন যেটা দাঁড়াচ্ছে, আপনি একজন সাধারণ নাগরিক, কিন্তু আপনার পরামর্শ গ্রহণ করতে জামাত বাধ্য হবে, কারণ আপনি অনলাইনে পরামর্শ দিবেন এবং দ্যাট উইল বি রেকর্ডেড এবং এটা জামাত পাবলিশ করবে। জামাতের রাজনীতি আসলেই জনবান্ধব, প্রো পিপল, জনমুখী, পিপলস ওরিয়েন্টেড। আপনি জামাতের ইশতেহার দিবেন, জামাতকে ঠিক করে দিবেন, আপনি জামাতের কাছ থেকে কি চান ঠিক করে দিবেন, জামাত সেটা করতে বাধ্য হবে এবং জামাত সেদিকে যাচ্ছে। পার্থক্যটা দেখেন, বিএনপি আছে ব্যস্ত 71-এ কে কি করেছিল, কোথায় কি ষড়যন্ত্র তো চলছে, এইসব হাবিজাবি কাল্পনিক বিষয় নিয়ে। আর জামাত এখন ব্যস্ত কি নিয়ে? জনগণ কি চায়, কিভাবে দেশটা চালানো যাবে, কিভাবে বাংলাদেশকে সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়ার মতো উন্নত বানানো যাবে, কিভাবে বেকারত্ব দূর করা যাবে, কিভাবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ করা যাবে, এটা নিয়ে। 30 কোটি, 35 কোটি, 40 কোটি, 100 কোটি বিএনপির নমিনেশন বাণিজ্য ওঠানামা করছে। তারেক রহমানের এখন কয়েকটা বাণিজ্য, যারা ওখানে নমিনেশন বাণিজ্যের জন্য যায়, 20 কোটি টাকার কোনো নমিনেশন নাই ওখানে, এখন 30 থেকে শুরু হয়েছে, 30 থেকে 100 কোটি। তারেক রহমানের কাছ থেকে তারেক রহমানের ভ্যালু কি? আমি যদি একজন নিরপেক্ষ মানুষ, আমি কোনো দল করি না, কিন্তু আমার চোখ কান তো খোলা। আমি লন্ডনে কি হয়, আপনাদের কি মনে হয় দর্শক শ্রোতা, আমি জানি না এখানে বসে? লন্ডনে কি হয়, তারেক রহমান কি করে, আপনার মনে হয় আমি তা জানি না? লন্ডনে তারেক রহমান কার সাথে দেখা করে আমি জানি না? লন্ডনে তারেক রহমানের পাশে কারা চাঁদাবাজি করে আমি কি জানি না? আমি দেখি না? দেখি এবং জানি। দর্শক, কিন্তু একটা কাজ আমি করি, যে কাজটা কি জানেন? সমালোচনা, গালি এ দেয়ার মধ্যেও আমি লোকজন একটা সুযোগ দেই, যে গালিটা একটু পরে দেই, একটু কম দেই, দেখি না একটু পরিবর্তন হয়। কারণ কি, গড়ে পড়তায় ব্ল্যাঙ্কেটলি আপনি যদি সবাইকে গালি দিতে থাকেন, ভালোকে ভালো না বলেন, ফর এক্সাম্পল তারেক রহমান তার খারাপ দিকের জন্য আমি তার গালি দিই, কিন্তু তারেক রহমান ভালো তো দিয়ে একটা কাজ করে, ভালো তো দিয়ে একটা কথা বলে, তাহলে আমি কি করি? যখন খারাপ কাজগুলো করে তার একটা সমালোচনা করি, আর ভালো কাজ যেগুলো এগুলো নিয়ে প্রশংসা করি। ওকে, এখন আমি যদি নিরপেক্ষভাবে আমেরিকায় বসে এবং লন্ডনে গিয়ে চারিদিক থেকে বিচার করে দেখি যে তারেক রহমানের চারপাশে এমন একটা নেটওয়ার্ক তৈরি করা হয়েছে, ওই নেটওয়ার্ক ভেদ করা কারো দ্বারা সম্ভব না। একটা দিকেই নেটওয়ার্ক ভেদ করা সম্ভব। ওখানে যদি আপনি $10,000 বান্ডিল দেন, $20,000 বান্ডিল দেন, $50,000 বান্ডিল দেন, বান্ডিল অনুযায়ী আপনার সম্মান হবে। $10,000 বান্ডিল হলে আপনি তারেক রহমানের সাথে কোনো একটা উচ্চুঙ্গার মতো ছোট একটা জায়গায় বসে চা খাবেন না। $10,000 দিলে কোথাও দাঁড়িয়ে হ্যান্ডশেক করবেন, একটা ছবি তোলার সুযোগ পাবেন। আপনি যদি $20,000 দেন তাহলে আপনি বসার সুযোগ পাবেন। আপনি যদি $30,000 দেন তাহলে একটা চা খাওয়ার সুযোগ পাবেন। আর যদি $1,00,000 দেন তাহলে কোনো এক জায়গায় বসে আপনি লাঞ্চ অথবা ডিনার করবেন, তারপরে আপনাকে তারেক রহমান আপ্যায়ন করবে। আপনি চার্ট বুঝছেন? 10,000 থেকে শুরু হয়, মিনিমাম 10,000 দিবেন তারেক রহমান। এখন একটা কথা, তারেক রহমান বলবে আমি তো এগুলো জানি না। আরে ভাই, তুমি জানো না? তোমার পাশে সানি বৈশা রয়েছে, কয়সর বৈশা রয়েছে, তোমার পাশে আনোয়ার হোসেন খোকন বসে রয়েছে। প্রত্যেকটা জায়গায় কমিটি বাণিজ্য করে এবং আনোয়ার হোসেন খোকন লোকজনের কাছে বলে এটাকে ভাইয়ের জন্য দিতে হবে। এখন ইদানিং আবার ভাইয়ার কাছে নমিনেশন বাণিজ্যের জন্য, মাই গড, 30,000, 50, মানে আমি ভুল বলছি, 30 কোটি, 35 কোটি, 40 কোটি, 100 কোটি বিএনপির নমিনেশন বাণিজ্য ওঠানামা করছে। 20 কোটি টাকার কোনো নমিনেশন নাই ওখানে, এখন 30 থেকে শুরু হয়েছে, 30 থেকে 100 কোটি তাদের বাণিজ্য। তো তারেক রহমান, অনেকে বলছে তারেক রহমান ফেব্রুয়ারিতে যদি ইলেকশন হয় তাহলে আজকে এখন অক্টোবর,
নভেম্বরের মধ্যে তফসিল ঘোষণা করতে হবে, তারপরে 1-2 মাসের মধ্যে নির্বাচন। তারেক রহমান কি দেশে গেছে? তারেক রহমান কি বলা হয়েছে জানেন? সালাউদ্দিন বলছে, আমির খসরু মাহমুদ বলছে, সামা ওবায়দ বলছে, আব্দুল্লাহ ওয়াল মিন্টু বলছে, ইকবাল হোসেন টুকু বলছে, বান্ডিল চলে যাবে, নমিনেশন তো আপনি ওখান থেকে দিবেন। মজুমদার ফ্যামিলির কৃতিত্ব এটা। কোন মজুমদার ফ্যামিলি? বেগম খালেদা জিয়ার বাবার ফ্যামিলি। কোনো কিছুই বিএনপিকে এগোতে পারেনি, অথবা বলতে পারেন এগিয়ে যেতে পারে, বিএনপি এমন কিছুই করতে পারেনি। বলেন তো, এমন একটি ঘটনা আপনি বলতে পারবেন? আপনি একটু পজ করুন, চিন্তা করুন, ভিডিওটি বন্ধ করুন, যে শুনছেন, যারা শুনছেন তারা একটু বলুন তো, বিএনপির জাস্ট একটা কাজ বলেন যে বিএনপির এই কাজটির কারণে মানুষ খুশি হয়েছে, মানুষ তাদেরকে ভোট দিতে পারে। আসে এরকম কোনো বিষয় মাথায়? 1, 2, 3 নিশ্চয়ই আসছে না, আমি দেখি না। বরং পিছিয়ে দেওয়ার 4টা কাজ আমি বলতে পারি। শেখ হাসিনা পালানোর সাথে সাথে তারা নির্বাচন চেয়েছে, অথচ কেউ তখন শপথ গ্রহণ করেনি। ডক্টর ইউনূস শপথ গ্রহণ করার সাথে সাথে নির্বাচন চেয়েছে, অথচ ডক্টর ইউনূসকে কোনো রকম সময় দেওয়া হয়নি। বিচার নিয়ে হাজার হাজার ছেলে ফেলে শহীদ হয়েছে, আমরা আহত হয়েছি। আমরা বলছি কেন, আমিও আহত হয়েছি। এই আহতদের চিকিৎসা নিয়ে, যারা শহীদ হয়েছে তাদের বিচার নিয়ে তাদের মুখে কোনো কথা শোনা যায়নি। উপরন্তু উল্টো তারা আওয়ামী লীগকে রিলিভেন্ট করার ব্যাপারে নানান কথা শোনা গিয়েছে। অলিগার্কদেরকে আশ্রয় প্রশ্রয় দেওয়ার ব্যাপারে তাদের মুখে আমরা হতাশাজনক কথা শুনেছি। আচ্ছা, এসব বাদ দেন। এই যে 4টা ইউনিভার্সিটিতে ছাত্র সংসদ নির্বাচন হয়েছে, এটা আমি বলতে চাইছিলাম না। এই নির্বাচনে কি বিএনপির জন্য পজিটিভ কিছু হয়েছে? এই নির্বাচনে বিএনপি এমন কিছু কি দেখাতে পেরেছে ভবিষ্যতে মানুষ তাদেরকে সংসদ নির্বাচনে ভোট দিবে? এই নির্বাচন থেকে বোঝা যায় বাংলাদেশে ইউনূস পালানোর পরে নির্বাচন বলতে এটিই হয়েছে, এই সংসদ নির্বাচনগুলো হয়েছে। এই সংসদ নির্বাচন কোনোভাবেই সিমটম প্রকাশ করে না যে বিএনপি ক্ষমতায় আসতে পারে, বরং অন্য কিছু প্রকাশ করে। এই মেধাবী বাংলাদেশের সবচাইতে বাছাইকৃত ছাত্ররা বাছাই করেছে শিবিরের ছেলেদেরকে। এই ছেলেগুলো ধরেন এখানে 4 লক্ষ ছেলে ফেলে আছে, সবখানে সিনিয়র জুনিয়র শিক্ষক সব মিলিয়ে। এদের প্রভাব আছে এদের উপরে, এদের 4 লক্ষ পরিবার আছে, এদের আত্মীয় স্বজন আছে। আপনি নিশ্চিত জেনে রাখুন, এই ছেলেগুলো, যেই ছেলেটা ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে, ফিজিক্সে পড়ে, অ্যারাবিকে পড়ে, সেই ছেলেটি তার গ্রামে খুব পরিচিত ছেলে, প্রভাবশালী ছেলে, মেধার দিক দিয়ে অন্তত। প্রভাবশালী বলতে রাজনীতির কথা বলছি না, তার প্রভাব আছে, তার কথার মূল্য আছে, তার সম্মান আছে। অনেকগুলো ফাইট করে সে ঢাকা ইউনিভার্সিটিতে টিকেছে। একটা সিটের বিপরীতে অনেক ক্ষেত্রে 90টা আসন লড়াই করেছে, তাই না? একটা সিটের বিপরীতে। তো ঢাকা ইউনিভার্সিটি যারা জিতে তাদের একটা প্রভাব আছে, এই প্রভাব নির্বাচনে পড়বে। সুতরাং আমার বিশ্লেষণে, চিন্তায়, বিএনপি এমন কোনো কাজ করেনি যে বিএনপি আগামী নির্বাচনে এই কাজটির জন্য বিএনপি ক্ষমতায় আসতে পারে। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন এবং বুঝতে পেরেছেন রাজনীতির কোন দিকে ইঙ্গিত করেছে। হ্যাঁ দর্শক, আজকের এই ভিডিওতে ডক্টর মোহাম্মদ ইউনূস যা চমক দেখিয়েছে তা দেখে কিন্তু বাংলার মানুষ রীতিমতো অবাক হয়ে গেছে। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক করবেন। আল্লাহ হাফেজ।